তো আমাদের আজকের আলোচনার বিষয় এআরডিএল মডেল। এআরডিএল নরমালি হচ্ছে প্যানেল ডাটা এবং টাইম সিরিজ ডাটার মধ্যে উভয় ডাটার মধ্যে করা যায়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইম সিরিজ ডাটা এআরডিএল। এআরডিএল একটা হচ্ছে ওয়াইডলি ইউজড একটা রিগ্রেশন, লং রান রিলেশনশিপ এবং শর্ট রান রিলেশনশিপ দেখার জন্য। তো এই বিষয়টা আমরা আজকে মোটামুটি ভাবে জানার চেষ্টা করবো। তো এআরডিএল টেকনিকের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন আমরা যখন লং রান রিলেশনশিপের মানে অ্যানালাইসিস দেখেছিলাম এফএমওএলএস, ডিওএলএস এবং সিসিআর এর মাধ্যমে, সেখানে কিছু ক্রাইটেরিয়া ছিল। ক্রাইটেরিয়ার মধ্যে ছিল যে অবশ্যই আমাদের ভেরিয়েবল গুলোকে ইন্টিগ্রেটেড অর্ডার ওয়ান হইতে হবে, আহ, অথবা স্টেশনারি হইতে হবে, অথবা লং রান রিলেশনশিপ থাকতে হবে, ইন্টিগ্রেশন রিলেশনশিপ থাকতে হবে। কিন্তু হচ্ছে আমাদের এআরডিএল মডেলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কিছু বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা যদি ইউনিট রুট টেস্ট করি, ইউনিট রুট টেস্ট করার পর যদি ভেরিয়েবল গুলোর মধ্যে স্টেশনারিটি পাই অথবা নন স্টেশনারিটি পাই অথবা মিক্সড এভিডেন্স পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এআরডিএল মডেলটা চুজ করতে পারবো। তার মানে হচ্ছে এটা ফ্লেক্সিবল অবস্থা। আমার ভেরিয়েবল যে কন্ডিশনে থাক না কেন, তো সেই কন্ডিশন থেকে আমরা এআরডিএল মডেলটা চুজ করতে পারবো। তো এআরডিএল মডেলের আরো কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজের মধ্যে একটা অ্যাডভান্টেজ আমরা কথা বলে ফেললাম, যে যখন ডিফারেন্ট অর্ডার থাকবে, অথবা হচ্ছে অর্ডার ওয়ান, সবগুলোই অর্ডার ওয়ান, অথবা সবগুলোই হচ্ছে অর্ডার জিরো, মানে স্টেশনারি অ্যাট লেভেলে। আমরা যে কথা বলতেছি সেটা আছে অ্যাট লেভেল বলতে হচ্ছে আমাদের অরিজিনাল ভেরিয়েবল যদি ইনক্লুড টেস্ট করার পর সেটা হচ্ছে স্টেশনারি হয়, এই একটা অবস্থা। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেটেড অর্ডার ওয়ান বলতে কোনটাকে বোঝাচ্ছে আমরা, যে অ্যাট লেভেলে হচ্ছে স্টেশনারি, সরি নন স্টেশনারি, কিন্তু হচ্ছে ফার্স্ট ডিফারেন্স করার পর সেটা স্টেশনারি হচ্ছে। এমন যদি হচ্ছে কন্ডিশন মানে সিচুয়েশন দাঁড়ায়, তা সেক্ষেত্রে আমরা এআরডিএলটা চুজ করতে পারবো। অথবা হচ্ছে দুটার মিক্স, কিছু ভেরিয়েবল হচ্ছে স্টেশনারি, আবার কিছু ভেরিয়েবল নন স্টেশনারি হলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা এআরডিএল মডেলটা চুজ করতে পারবো। আর কি কি কারণে আমরা চুজ করতে পারি? সিরিয়াল কোরিলেশন যদি থাকে অথবা অটো কোরিলেশন যদি আমাদের ডাটার মধ্যে প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা এআরডিএল চুজ করতে পারি। এআরডিএল এই বিষয়গুলো হ্যান্ডেল করে। পাশাপাশি হচ্ছে এন্ডোজেনিটি প্রবলেম যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা এআরডিএল টা চুজ করতে পারি। তাহলে এটা কিন্তু অনেক, বুঝতেই পারতেছি যে এটা অনেক ফ্লেক্সিবল একটা মডেল। ফ্লেক্সিবিলিটির কারণ হচ্ছে আমার স্টেশনারি নন স্টেশনারি বা ডাটার অবস্থা নিয়ে আসলে টেনশনের কারণ থাকে না। আবার হচ্ছে এন্ডোজেনিটি ইস্যু বা অটো কোরিলেশনের ইস্যুটা হ্যান্ডেল যেহেতু করে, তাহলে মোটামুটি যে প্রবলেমগুলো অ্যারাইজ হয় সেগুলো সলভ হয়ে যায় আসলে। এরপর আমরা একই মডেলের মাধ্যমে লং রান এবং শর্ট রান রিলেশনশিপ দেখতে পারি। তো এই জন্য হচ্ছে এআরডিএল মডেলটা একটু ডিফারেন্ট অন্যান্য যে লং রান রিলেশনশিপ দেখার আছে মডেলগুলো, সেগুলো থেকে। যেমন হচ্ছে আমরা এফএমওএলএস যেটা দেখেছিলাম, এফএমওএলএস সেখানে আমরা কিন্তু শুধুমাত্র লং রান রিলেশনশিপ লং রান রিলেশনশিপের জন্য এই মডেলগুলো ব্যবহার করা হয়, ডিওএলএস। তো এখানে কিন্তু শর্ট রানের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই সেগুলোতে। যেহেতু আমরা আগে জানি যে যে কোনো সিচুয়েশনে, ইকোনমির যে কোনো একটা সিচুয়েশনে লং রান এবং শর্ট রান রিলেশনশিপ থাকে। যেমন হচ্ছে আমরা জানি যে যখন হঠাৎ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দেশের মধ্যে চলে আসবে, তখন কিন্তু ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট পড়বে একটা জিডিপির মধ্যে ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়বে। সেই ইমিডিয়েট ইম্প্যাক্টটাই হচ্ছে শর্ট রান রিলেশনশিপ, এবং আফটার অ্যাডজাস্টমেন্ট, তো তারপর হচ্ছে আরেকটা ইম্প্যাক্ট, এক ধরনের ইম্প্যাক্ট পড়বে, সেটা হচ্ছে লং রান রিলেশনশিপ। তো এই অবস্থাটা আমরা এয়ারডেল মডেলের মাধ্যমে দেখতে পাবো। তো এখন মেথোডোলজিক্যাল প্রসেস আমরা দেখবো যে আসলে ফুল একটা এআরডিএল মডেলটা কন্ডাক্ট করার জন্য কি কি প্রসেস আসলে মেনটেন করতে হবে এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেটা একটু সংক্ষিপ্তভাবে আমরা দেখে নিই। ফ্লোচার্টটা দেখবো, ফ্লোচার্টটার মাধ্যমে আমাদের একটা বিগ পিকচার আমরা এখান থেকে বুঝতে পারবো। তো প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ আমাদের ইউনিট রুট টেস্ট করে নিতে হবে। ইউনিট রুট টেস্টের মধ্যে বুঝতে হবে যে আসলে স্টেশনারি নাকি নন স্টেশনারি নাকি মিক্সড। আমরা জানি হচ্ছে তিনটার যে কোনো একটা অবস্থা হলেই আমরা এআরডিএল চুজ করতে পারবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অর্ডার টু বলতে আমরা কি বোঝাচ্ছি, যে প্রথমে আমরা অ্যাট লেভেলে চেক করে দেখলাম আমাদের ভ্যারিয়েবল হচ্ছে কথার কথা জিডিপি। চেক করে লেভেলে মানে প্রথম এই জিডিপি প্রথমে আমরা অ্যাপ্লাই করলাম স্টেশনারি, তখনই দেখা গেল যে স্টেশনারি হয়ে গেছে, তাহলে এটা অর্ডার ওয়ান, না অর্ডার জিরো। তারপর হচ্ছে দেখা গেল যে এখানে স্টেশনারি নন স্টেশনারি, কিন্তু আবার ফার্স্ট ডিফারেন্স করার পর হচ্ছে আমাদের স্টেশনারি হয়েছে, তাহলে এটা হচ্ছে অর্ডার টু। আবার দেখা যাচ্ছে যে আরেকটা সিচুয়েশন আছে 3 নাম্বার, যে এক লেভেলেও স্টেশনারি, আবার হচ্ছে ফার্স্ট ডিফারেন্সেও নন স্টেশনারি, আবার মানে এখানেও লেভেলে হচ্ছে নন স্টেশনারি, ফার্স্ট ডিফারেন্সেও নন স্টেশনারি, আবার হচ্ছে সেকেন্ড ডিফারেন্সেও হচ্ছে গিয়ে সেকেন্ড ডিফারেন্সে গিয়ে হচ্ছে নন স্টেশনারি। তো সেক্ষেত্রে হচ্ছে আম, সেই ধরনের যে অর্ডার টু যদি থাকে, তাহলে সেখানে আমরা সেই ভেরিয়েবল ব্যবহার করে এআরডিএল মডেল রান করতে আমরা পারবো না। তো এখানে
অর্ডার 2 পর্যন্ত গেলে এখানে স্টপ করে দিতে হবে যে আসলে এয়ারডিএল এর জন্য ওই ভেরিয়েবলটা আসলে অ্যাপ্লিকেবল না। এরপর কি করতে হবে আমাদের? এয়ারডিএল এর জন্য হচ্ছে অপটিমাম ল্যাগ অথবা ম্যাক্সিমাম ল্যাগ সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে ল্যাগ সিলেকশনের পর ল্যাগ সিলেকশন আমরা এখান থেকে ম্যাক্সিমাম ল্যাগ ম্যাক্স ল্যাগ সিলেক্ট করতে করবো, এবং হচ্ছে আমরা যেহেতু স্টার্টার ব্যবহার করবো স্টার্টার মাধ্যমে বাউন্ড টেস্টের মাধ্যমে আমরা অটোমেটিক যে অপটিমাল ল্যাগ সেটা সিলেক্ট করবো। তো এখানে 3 নম্বর স্টেপে কি আছে? বাউন্ড টেস্ট ফর কোইন্টিগ্রেশন। এই বাউন্ড টেস্ট বলতে আমরা এখানে একটা এফ স্ট্যাটিস্টিক্স পাবো। এফ স্ট্যাটিস্টিক্স এর সাথে আমরা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু সাথে কম্পেয়ার করে আমরা ডিসিশন নেবো যে কোনো কোইন্টিগ্রেশন আছে কিনা, মানে লং রান রিলেশনশিপ আসলে আছে কিনা। এরপর হচ্ছে আচ্ছা, এগুলো তো আমরা দেখবোই, আপার বাউন্ড লোয়ার বাউন্ড মানে ভিতরে আমরা ডিসকাস করবো। তাহলে আমরা চাচ্ছি কি, লং রান রিলেশনশিপ যদি থাকতে হয় তাহলে কি থাকতে হবে? এফ স্ট্যাটিস্টিক্স কে অবশ্যই বড় হইতে হবে। এই যে আমরা সাইন থেকে আমরা বুঝতে পারতেছি যে বড় হইতে হবে। আবার যদি হচ্ছে আমরা এখানে দুই ধরনের ক্রিটিক্যাল ভ্যালু পাবো, একটা হচ্ছে লোয়ার বাউন্ড, একটা হচ্ছে আপার বাউন্ড। তো হচ্ছে লোয়ার বাউন্ড আপার বাউন্ডের মাঝামাঝি যদি অবস্থায় থাকে এফ স্ট্যাটিস্টিক্স, সেক্ষেত্রে ওটাকে আমরা বলবো ইনকনক্লুসিভ। এবং যদি লোয়ার বাউন্ডের থেকে যদি হচ্ছে ছোট হয় তাহলে নো কোইন্টিগ্রেশন। তো এখন কোইন্টিগ্রেশন থাকলে আমাদের এয়ারডিএল এর এক ধরনের মানে রেজাল্ট নিয়ে আসবো। কোইন্টিগ্রেশন থাকলে তো এয়ারডিএল এর মাধ্যমে আমরা লং রান রিলেশনশিপ দেখবো, এবং হচ্ছে যদি কোইন্টিগ্রেশন না থাকে সেক্ষেত্রে আমরা শর্ট রান রিলেশনশিপ দেখবো। আমরা শেষে আরো দেখবো যে গ্রানজার পজিটিভ টেস্ট। তো এই মোটামুটি ভাবে আমরা দেখি, এখন একটা একটা করে আমরা যাই। প্রথম স্টেপ হচ্ছে আমরা কি করবো, ওই একই কথা কিন্তু আমরা ঘুরে ঘুরে বলবো, কারণ এখানে বিগার পিকচার নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আমরা জানি ইন্টিগ্রেশন অর্ডার চেক করার জন্য টাইম সিরিজ ডাটার টাইম সিরিজ ডাটার কিছু টেস্ট আছে, তার মধ্যে এডিএফ টেস্ট, তারপর হচ্ছে ফিলিপস ব্যারন টেস্ট, কেপিএসএস এবং ডিএফসিএলএস। আবার ডিএফসিএলএস এর দু একটা আরো মানে ইআরএস ক্রিটিক্যাল ভ্যালু নিয়ে সম্ভবত আছে। তো এগুলো হচ্ছে আমরা যেহেতু ইউনিট টু টেস্টের বিষয়ে এর আগেই থেকেই জানি, তো সেক্ষেত্রে এগুলো আর নতুন করে তো আসলে দেখানোর দরকার হবে না। আমরা ডিরেক্ট যেখান থেকে আহ, আমরা এখনো শিখিনি সেই বিষয়গুলো থেকে আসলে প্র্যাকটিসটা শুরু করব। তাহলে এআরডিএল কি অ্যালাউ করতেছে আমরা জানি। অর্ডার 0, যেটা হচ্ছে ডিরেক্ট স্টেশনারি 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 স্টেশনারি। আবার হচ্ছে নন স্টেশনারি, না মানে এটি ফার্স্ট ডিফারেন্স স্টেশনারি, সেটা হচ্ছে অর্ডার 1। এবং হায়ার অর্ডারে আমরা হচ্ছে হায়ার অর্ডার আমাদের হচ্ছে এআরডিএল অ্যাকসেপ্ট করবে না। তাহলে এই কন্ডিশন যদি ফুলফিল হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে কি? সেকেন্ড স্টেপে আমাদের ম্যাক্সিমাম ল্যাগ সিলেকশন করতে হবে। আসলে আমরা যে ল্যাগ চুজ করব, ম্যাক্সিমাম ল্যাগ আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে ম্যাক্সিমাম ল্যাগ চুজ করতে হয়। তো ম্যাক্সিমাম ল্যাগ আসলে চুজ কিভাবে করব? আসলে কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, বা কোনো মেথড আছে কিনা, বা অন্য কোনো বিষয় আছে কিনা, যার উপর ভিত্তি করে আমরা ল্যাগটা সিলেক্ট করব, ম্যাক্সিমাম ল্যাগ সিলেকশনের বিষয়টা। এখন অনেক হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চ আর্টিকেল গুলোতে দেখা হয়েছে, মানে আমি বিশেষ করে দেখেছি, তারা আসলে বলেছে যে আসলে কোনো ম্যাক্সিমাম ল্যাগ সিলেকশনের কোনো আসলে আহ, মানে কোনো মেথড নেই, অথবা হচ্ছে কোনো হার্ড এন্ড ফাস্ট আসলে রুল নেই যেটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো যে আমাদের এই পরিমাণ ডেটার জন্য এই ধরনের ল্যাগস মানে চয়েস করতে হবে। তো এখানে কিছু সাজেশন আছে। সাজেশন গুলো নর্মালি হচ্ছে রিসার্চ পেপার গুলোতে যেভাবে ব্যবহার করা হয় সেইটার উপর ভিত্তি করে এই একটা টেবিল আসলে তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিলেও এই ধরনের একটা টেবিল পাবেন। এগুলো হচ্ছে মোটামুটি ভাবে আর কি মানে অ্যাজাম্পশন আর কি, এটা রুলস না। যদি হচ্ছে টাইম যদি 100টা থাকে অথবা তার বেশি থাকে, তখন আমরা ম্যাক্সিমাম ল্যাগ সিলেক্ট করতে পারবো 4 অথবা 5, 6 বা এই ধরনের কিছু, বা হায়ার ল্যাগটা বেশি দেবো। এখন একটা বিষয় হচ্ছে ল্যাগ যত আমরা কম দেবো তত আমাদের মডেলের একুরেসি থাকবে, বা হচ্ছে ডেটা ইনফরমেশন আসলে ইনটেক থাকবে। মানে ল্যাগ বেশি হলে কিন্তু ডেটার ইনফরমেশন লুজ হয়ে যায়। যেহেতু ল্যাগ মানে হচ্ছে কি, একটা এক ল্যাগ 1 দিলে আমাদের একটা সাল নিচে চলে আসে, তবে হচ্ছে আমরা যদি 5টা ল্যাগ দিই তাহলে এমনিতে 6টা সালের ডেটা কিন্তু হচ্ছে গায়েব হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ইনফরমেশন তো লুজ হয়ে গেল। এই জন্য ল্যাগ যত কম রাখা যায় তত ভালো। আমাদের এখানে আছে ডাটা পয়েন্ট, যদি হচ্ছে ডাটার ইয়ার গুলা যদি 50টার কম হয় সেক্ষেত্রে আমরা 1 অথবা 2 ব্যবহার করবো ল্যাগ, ম্যাক্সিমাম ল্যাগ। আর ডাটা যদি বেশি হয় সেক্ষেত্রে 2, 3, 4 ব্যবহার করা যেতে পারে। তো এখান থেকে আমরা দেখা শুরু করি যে আমাদের ডাটা ইম্পোর্ট করি স্ট্যাটার মাধ্যমে মধ্যে আমাদের ডেটা। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, থ্যাংক ইউ।
আমরা হচ্ছে টাইম সিরিজ ডাটা ইনপুট করে ফেলেছি, এখানে আমরা বলে দিব টাইমটা টি সেট টি সেট টি সেট ইয়ার টি সেট ইয়ার আমাদের টাইম সেট আমরা করে ফেলেছি। এবং এরপর আমরা দেখবো যেহেতু আমাদের ডেটা কতটুকু আছে, আমরা দেখি যে 2005 থেকে 2023 পর্যন্ত আছে। আমরা যদি এখানে ল্যাগ নিই, আমরা ল্যাগ আমাদের 1 অথবা হচ্ছে 2, এই ম্যাক্সিমাম ল্যাগটা নেওয়াটাই আমাদের জন্য আসলে বেটার হবে। আমরা ল্যাগ বেশি নিলে ইনফরমেশন লুজ হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা যখন ল্যাগ নেবো 5 এর ডাটা হচ্ছে 6 চলে আসবে, 6 ডাটা 7 সালে চলে আসবে। এখন যদি আমরা কয়েকটা ল্যাগ নিই তাহলে এই যে কয়েকটা ল্যাগ নিচে চলে যাবে, তখন দেখা কথার কথা ধরলাম যে এতটুকু ইনফরমেশন থাকবে, উপরে ইনফরমেশন গুলো থাকবে না। তো এখানে কিন্তু অনেক ইনফরমেশন লুজ হয়ে গেল। তখন কিন্তু ইনফরমেশন কম দিয়ে কখনোই ভালো রেজাল্ট আশা করা যায় না। তাহলে আমরা ল্যাগ দেখবো। প্রথমে আমরা ল্যাগ সিলেকশনের জন্য আমরা দেখবো var এসওসি, তারপর হচ্ছে আমাদের ভেরিয়েবলের লিস্টটা দিয়ে দিতে হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আমাদের যে কয়টা ভেরিয়েবল আসলে আমাদের মডেলে থাকবে সেগুলো দেবো। এখান থেকে আমরা ল্যাগ সিলেকশন করতে পারবো। ল্যাগ সিলেকশন আমরা এই প্রথমে যেটা স্টেপ দেখলাম সেভাবে করতে পারবো। আবার পাশাপাশি পাশাপাশি এখানে দেখবো যে আমরা কিন্তু এখানে ল্যাগ সিলেক্ট করে দেইনি। যখন আমরা ল্যাগ সিলেকশন ক্রাইটেরিয়াটা দিলাম দিয়া var এসওসি, সে কিন্তু অটোমেটিক ল্যাগ কিন্তু এই মডেলটায় 4টা ল্যাগ সিলেক্ট করে দিছে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখবো, যা চেষ্টা করবো যে ম্যাক্সিমাম যেটা আমাদের সাজেস্ট করতেছে সেটাকে নেওয়ার জন্য। যদিও আমাদের আহ, এই যে এখানে যে মেথড 1 দেখতে পাচ্ছি সে সাজেস্ট করতেছে 2। আবার এখানেও আমরা দেখবো যে কোথায় এখানে যেহেতু ম্যাক্সিমাম আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে এআইসি, তারপর হচ্ছে এইচকিউআইসি, এগুলো বলতেছে যে হচ্ছে স্যার আপনারা 4 নেন। আমি জানি না 4 নিলে আসলে এতটুকু এই মডেলটা কাজ করবে কিনা। একটা হচ্ছে ক্রাইটেরিয়া বলছে যে আপনারা 2 নেন, ল্যাগ 2 হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এইভাবে কম্বাইন করে একটা বিষয় আসলে নিব। যাই হোক, আমরা দুইটাকে সমন্বয় করার জন্য আমরা ল্যাগ 2কেই ধরে নিব। মেথড 1 এবং মেথড 2 কে আমরা রেসপেক্ট করে আমরা ল্যাগ 2টাই ধরে নিলাম আমাদের পরবর্তী অ্যানালাইসিসের জন্য। এটা হচ্ছে আপনাদের ডেটার উপর নির্ভর করবে। আপনারা যখন বিভিন্ন ডেটা দেখবেন, মানে অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে আপনাদের ডেটা অনুযায়ী আপনারা নেবেন। তো এরপর হচ্ছে কি আসতেছে, স্টেপ 3-তে আসতেছে বাউন্ড টেস্ট ফর কোইন্টিগ্রেশন। এখন কোইন্টিগ্রেশন আমরা কিভাবে দেখবো? কোইন্টিগ্রেশনটা এর আগে আমরা জানি ডেফিনেশন, যে যদি হচ্ছে যতই ভেরিয়েবল গুলো স্টেশনারি নন স্টেশনারি হোক বা অথবা মিক্স অর্ডার হোক, যখন হচ্ছে তাদের একটা লিনিয়ার কম্বিনেশন করা হবে তখন সেই বিষয়টা স্টেশনারি হবে। এই 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 কম্বিনেশনটাকে আমরা বলতেছি কোইন্টিগ্রেশন। মানে হচ্ছে তাদের সাথে আসলে একটা লং রান ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ আছে। তো এখন হচ্ছে যখন আমরা আবার বিপরীত ভাবে কোইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝতেছি, যে তাদের যে ডিফারেন্সটা ভেরিয়েবলের যে ডিফারেন্স গুলো আছে, ডিফারেন্সটা আসলে চেঞ্জ হবে ওভার দ্য টাইম। মানে হচ্ছে যে যদি হচ্ছে ভেরিয়েবল এই একটা ভেরিয়েবল এই দিক দিয়ে যায় আর একটা ভেরিয়েবল হচ্ছে এই দিক দিয়ে যাবে, এবং তাদের মধ্যে আসলে কোনো ধরনের লাইনটা ক্রস হবে না, মানে শর্ট ডিস্টেন্স সমান থাকবে, সমান্তরালে চলতে থাকবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। আর যদি ওভার দ্য টাইম চেঞ্জ হয়ে যায়, আমার কথা হচ্ছে আমরা যদি এটা স্কেলের মধ্যে দিই, কথা কথা এটা স্কেলে দিলাম, আবার হচ্ছে এই আরেকটা সিচুয়েশন স্কেলে দেওয়া হলো, একটা ভেরিয়েবল হচ্ছে এই দিক দিয়ে গেল, দেখা গেল যে আরেকটা যদি হচ্ছে এই দিকে গিয়ে কোনো এক সময় হচ্ছে মিলে গেল। তো এটা হচ্ছে আমাদের নো কোইন্টিগ্রেশন। তো এখন আমরা হচ্ছে সেগুলা কিভাবে করতে হয় এই কোইন্টিগ্রেশনটা। কোইন্টিগ্রেশন টেস্ট আমরা এর আগে দেখেছিলাম যে কাউ কাউ টেস্ট কাউ টেস্ট, তারপর হচ্ছে প্যাড্রোনি প্যাড্রোনি টেস্ট, এবং জোহানসেন টেস্ট কোইন্টিগ্রেশন টেস্ট আছে। আবার আবার হচ্ছে ওয়েস্টারলুন্ড টেস্ট আছে কোইন্টিগ্রেশন। কিন্তু এখানে আমরা এআরডিএল এ বাউন্ড টেস্ট অ্যাপ্রোচ যেটা আমরা দেখতেছি, সেক্ষেত্রে আমরা এফ টেস্টের মাধ্যমে কিভাবে কোইন্টিগ্রেশন টেস্ট করা হয় সেটা আমরা দেখবো। প্রথম যে কাজটা করতে হবে, ইনস্টল করে নিতে হবে এআরডিএল। তো ওকে, আমরা সেই কাজটাই করবো। এসএসসি থেকে ইনস্টল করে নিতে হবে, এসএসসি ইনস্টল এআরডিএল এআরডিএল। এখানে ইনস্টল হোক, আমরা এর মধ্যে সেকেন্ড স্টেপটা দেখে আসি। এরপর কি করতে হবে? এরপর করতে হবে পারফর্ম এআরডিএল মডেল। আমাদের এআরডিএল মডেলটা আসলে অ্যাপ্লাই করে ফেলতে হবে। যেমন এআরডিএল আমরা যেটা ইনস্টল করলাম, এআরডিএল কমান্ড, তারপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন কমা দিয়ে আমাদের সিলেক্ট বলে দিতে হবে ম্যাক্সিমাম ল্যাগ কত। ম্যাক্সিমাম ল্যাগ আমরা কোথা থেকে পাবো? আমরা এখান থেকে পাইলাম যে হয় হচ্ছে এখান থেকে আমরা ম্যাক্সিমাম ল্যাগ ফাইন্ড আউট করবো, অথবা হচ্ছে আমাদের কতটুকু ইয়ার আছে ইয়ারের উপর ভিত্তি করে আমরা ল্যাগটা সিলেক্ট করবো। আমরা যেহেতু 2 সিলেক্ট করেছি, ম্যাক্সিমাম ল্যাগ ম্যাক্স ল্যাগ হচ্ছে 2। তো আমরা এখানে 2 ব্যবহার করব। এবং হচ্ছে কোন ক্রাইটেরিয়া, যদি কোনো ক্রাইটেরিয়া মানে থাকে সেক্ষেত্রে আমরা সেই ক্রাইটেরিয়া দেবো। এখানে সার্চ করার পর যে ক্রাইটেরিয়াটা আসবে, নর্মালি হচ্ছে আমরা চেষ্টা করবো যে এআইসি অথবা হচ্ছে এসবিআইসি, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া গুলো নেওয়ার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন যে এআইসি সবাই ব্যবহার করে। তো এটা আমরা আমরা এইভাবে কথা কথা ব্যবহার করবো। তো সেই ক্ষেত্রে সেই সূত্র অনুযায়ী এআইসি এখানে লেখা হয়েছে। যদি হচ্ছে অন্যান্য
কিছু ব্যবহার করতে চান, সেক্ষেত্রে সেটা শর্ট ফর্মটা আসলে আমরা এখানে ব্যবহার করবো। তো এখন দেখি আমরা প্রথমে দিব হচ্ছে আমাদের এই যেহেতু এটা মডেল, আমরা এখানে শুধু চেঞ্জ করে দেবো ARDL। আমাদের ইনস্টল হয়ে গেছে এআরডিএল মডেলটা। এআরডিএল কমা দিয়ে আমাদের সিলেক্ট করে দিতে হবে ম্যাক্স ল্যাগ। ম্যাক্স ল্যাগ দেওয়ার পর হচ্ছে দিতে হবে ম্যাক্সিমাম ল্যাগ আমার কত, 2। 2 দিতে হবে, ওকে। 2, 2। ওকে, তারপর হচ্ছে কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা সিলেক্ট করেছি সেটা আমরা এখানে দিয়ে দেবো, অথবা না দিলেও হচ্ছে অসুবিধা নেই। এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। এখানে দেখেন আমরা কিন্তু হচ্ছে এআরডিএল, যে এআরডিএল এখানে আমরা কিছু ল্যাগ সিলেকশন পাচ্ছি যে কোন ভেরিয়েবলের জন্য কত ল্যাগ, সেটা কিন্তু এখানে অটোমেটিক হয়ে গেছে। আমরা ম্যাক্সিমাম ল্যাগ দিয়েছি, সে অটোমেটিকলি সিলেক্ট করে নিছে। যেমন এ মানে এখানে 1 1 2 2 1 2, এইটা বলতে আমরা কি বুঝতেছি? এটা মানে বুঝতেছি হচ্ছে যে আমরা যে প্রথম যে ভেরিয়েবলটা এখানে দিয়েছি, মানে জিডিপির জন্য 1, জিডিপির ল্যাগ 1, তারপর হচ্ছে এটিএম এর ল্যাগ 1, তারপর হচ্ছে এখানে যে এফডিআই মানে আইএনএফ আছে সেটা ল্যাগ হচ্ছে 2। আবার হচ্ছে 1 1 হচ্ছে এটার জন্য, আবার হচ্ছে দেখবেন যে ট্রেডের জন্য হচ্ছে 2। 1 2 3 4 5, এখানেও দেখবেন যে 5টা। তো এটা হচ্ছে আমরা রান করে নিলাম। এরপর হচ্ছে যে কাজটা করতে হবে সেটা আমাদের হচ্ছে স্ট্রাক্ট অপটিমাল ল্যাগ হচ্ছে বের করে নিতে হবে। যে তো এখন আমরা কিভাবে ল্যাগ বের করবো? ম্যাট্রিক্স ল্যাগ ম্যাট্রিক্সটা বের করবো এখানে। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ম্যাট্রিক্স, তারপর হচ্ছে কি লিখতে হবে? লিস্ট ই ল্যাগস, লিস্ট দেন ই, ব্র্যাকেটে লিখতে হবে ল্যাগস। তাহলে এখানে কিন্তু হচ্ছে আমরা এখানে ল্যাগটা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে কোন ভেরিয়েবলের জন্য আসলে কোন ল্যাগ সেটা আমরা এখানে কিন্তু দেখতে পাইলাম। কিন্তু আমরা কিন্তু এখান থেকে শুধু মানে এখান থেকে আমরা আন্দাজ করে নিতে পারি যে প্রথমটা আমরা তো বলেছি যে প্রথম সিরিয়াল অনুযায়ী আসছে, বাট এখানে আমাদের ভেরিয়েবল অনুযায়ী নাম আসছে। আমরা জাস্ট এখান থেকে কিন্তু বলে দিতে পারবো যে কোন ভেরিয়েবলের জন্য আসলে কত ল্যাগ নেওয়া হয়েছে। তো এই জিনিসটা আমরা ব্যবহার করবো এরপর। তাহলে এরপরের স্টেপ হচ্ছে কি? এরপরের স্টেপ হচ্ছে আমাদের বাউন্ড টেস্ট করতে হবে। বাউন্ড টেস্ট কিভাবে করবো? আবার ওই সেম ইকুয়েশনের মধ্যে আমরা জাস্ট ল্যাগটা বলে দিব। আমরা যে ল্যাগটা এখান থেকে পাইলাম সেটা আমরা এইভাবে দিয়ে দেবো, স্পেস দিয়ে দিই। তারপর কি করবো? ইসি দিতে হবে, এরর কারেকশন টার্ম দিতে হবে, তারপর হচ্ছে বি টেস্ট মানে হচ্ছে বাউন্ড টেস্ট অপশনটা আমাদের ব্যবহার করতে হবে। তো ঠিক আছে, আমরা তাই করি। আমাদের যেহেতু এই অংশটা থেকে আসছে, এই অংশটা থেকে এরপর দিতে হবে ল্যাগ, ল্যাগ অর ল্যাগস, ল্যাগস। তারপর হচ্ছে প্যারেন্থেসিস এর মধ্যে আমাদের এগুলো দিয়ে দিতে হবে। আমরা চাইলে কপি করেও দিতে পারি, অথবা হচ্ছে আমরা চাইলে 1 হাতের বসায় দিতে পারি। 1 স্পেস দিয়ে দিতে হবে, অবশ্যই স্পেস যেন থাকে। আমরা আমরা স্পেস না দিলে কিন্তু হচ্ছে এটা কিন্তু 22 হয়ে যাবে বা 21 হয়ে যাবে, 21 এভাবে হয়ে যাবে। তো এটা না, এটা একটা নাম্বার হবে, স্পেস দিতে হবে। এরপর এরর কারেকশন টার্মটা দিতে হবে, ইসি এরর কারেকশন, এবং হচ্ছে দিতে হবে স্পেস দিয়ে বি টেস্ট, বি টেস্ট। ঠিক আছে, আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখানে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি। এখানে দেখেন যে এসারান সিনেন স্মিথ এআরডিএল বাউন্ড টেস্ট, এখানে আমরা তাই বলেছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে হুম। এখানে আমরা দুইটা স্ট্যাটিস্টিক্স পেলাম, একটা হচ্ছে এফ স্ট্যাটিস্টিক্স এবং টি স্ট্যাটিস্টিক্স। তো আমরা নর্মালি হচ্ছে ফোকাস দিব হচ্ছে এফ স্ট্যাটিস্টিক্স এর উপর। আমরা দুইটা স্ট্যাটিস্টিক্স যদি দেখি তাহলে সিমিলার রেজাল্টই পাবো। তারপর আমরা এফ স্ট্যাটিস্টিক্সটা বেশি নজর দিব। এখানে কিন্তু আমরা কয়েকটা ঘর দেখতে পাচ্ছি, কয়েকটা ঘর দেখতে পাচ্ছি, এবং কয়েকটা ঘরের মধ্যে আমাদের কেতে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। কেতে আমরা ধরে নেব যে ক্রিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু। তো এখানে আমাদের হাইপোথেসিস দেয়া আছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট ইফ ক্রিটিক্যাল ভ্যালু কি হচ্ছে। উম, আচ্ছা, নো লেভেল রিলেশনশিপ। তার মানে কি হচ্ছে লেভেল রিলেশনশিপ নেই। কখন আমরা অ্যাকসেপ্ট করবো এটাকে? নাল হাইপোথেসিসকে, যদি হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু ছোট হয়, না মানে বড় হয়। কি ওটা ভাবে বুঝতেছি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা এখান থেকে যে ডিসিশনটা নেব সেটা এখান থেকে দেখি ক্লিয়ারলি বোঝার জন্য। তাহলে আমরা হচ্ছে যখন এখানে বিষয়টা দেখেন যে এফ স্ট্যাটিস্টিক্স আপার বাউন্ড হবে। আপার বাউন্ডকে আমরা কোনটাকে বলতেছি? আপার বাউন্ড হচ্ছে এই যে I1টা হচ্ছে আপার বাউন্ড, আর হচ্ছে আমার হচ্ছে লোয়ার বাউন্ড কোনটা হচ্ছে? লোয়ার বাউন্ড হচ্ছে 0। I0টাকে হচ্ছে লোয়ার বাউন্ড বলতেছি। তো এখানে আমরা যদি স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকাই এখানে, তো এখানে দেখবেন যে I0 এবং হচ্ছে I1, তারপর হচ্ছে I0, I1, I0, I1, তাহলে এইটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। তো এখন আমরা দেখবো যে আমরা আমরা কি বলতেছি যে ইন্টিগ্রেশন থাকার জন্য কোন বিষয়টা দেখবো? আপার বাউন্ডের থেকে কিন্তু হচ্ছে এফ স্ট্যাটিস্টিক্সটা বড় হবে, আপার বাউন্ড থেকে বড় হবে। আপার বাউন্ড কোনটা? আপার বাউন্ড থেকে বড় হবে, তাহলে এই ভ্যালুটা থেকে বড় হবে। তো দেখেন আপনি যদি এখানে তাকান,
তো এটা কিন্তু আপার বাউন্ড থেকে বড়, আপার বাউন্ড থেকে বড়। আবার হচ্ছে এটা, এটা তো আপার বাউন্ড থেকে বড়, বড় বড়, শুধু এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আপার বাউন্ড থেকে আহ, বড়। সেক্ষেত্রে এখানে আমাদের যে চারটা আমরা দেখতে পাচ্ছি, চারটার মধ্যে হচ্ছে এখানে দেখেন ক্রিটিক্যাল ভ্যালু 0.1 থেকে আবার হচ্ছে 0.01। তার মানে হচ্ছে আমরা একটা হচ্ছে 10, এখানে হচ্ছে সিগনিফিকেন্ট লেভেলটা কিরকম হচ্ছে দেখেন। একটা হচ্ছে 10% লেভেল, তারপর হচ্ছে 5% লেভেল, তারপর হচ্ছে 1%, এবং হচ্ছে 0.1%। তো আমরা কিন্তু সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি শুধু এই লেভেলে আছে। প্রথম যেটা আছে সেটা কিন্তু হচ্ছে 10% লেভেলে, যেহেতু এদিকে প্রথম থেকে 0.1 আছে। তো আমরা আমরা 10% লেভেলে দেখতে পাচ্ছি যে কোইন্টিগ্রেশন আছে, কিন্তু হচ্ছে আদার্স যে যদি আমরা সিগনিফিকেন্ট লেভেল গুলো দেখি সেগুলোতে কিন্তু দেখবেন যে এফ, আচ্ছা আচ্ছা আমরা কি ভুল দেখতেছি নাকি? এফ স্ট্যাটিস্টিক্স তো বড় হইতে হবে, হ্যাঁ। এফ স্ট্যাটিস্টিক্স 3, বাকিগুলোতে হচ্ছে 0.5, এগুলো ছোট। তার মানে এটাতে আমরা সঠিকভাবে এখানে দুইটা করে যে ভ্যালু দেওয়া আছে কোনটা কি আসলে? কোনটা? 2.45 আর 3.52, সো এটা দুইটার এটা মধ্যে আছে এটা একটা। জি, এই যে দুইটা দেওয়া আছে। এটা দেখবেন যে I0 এবং হচ্ছে I1। I0 তে হচ্ছে কি, আচ্ছা আমরা হচ্ছে I0 এবং I1 নিয়ে কথা বলছিলাম। আপার বাউন্ডটাকে আমরা হচ্ছে I1 বলতেছি, এবং হচ্ছে লোয়ার বাউন্ডটাকে I0 বলতেছি। আপনি শুধু এটার দিকে তাকান, তো এটা সোজা হচ্ছে এটা। এই যে I0 এর নিচে যেটা ডিরেক্ট নিচে সেটা হচ্ছে I0 এর ভ্যালু, এবং হচ্ছে I1 এর ভ্যালু হচ্ছে এটা। আবার একইভাবে I0 এটা, I1 হচ্ছে এটা, এভাবেই। তো এখন হচ্ছে আমাদের কন্ডিশন কি ছিল কোইন্টিগ্রেশন রিলেশনশিপ হওয়ার জন্য? কোইন্টিগ্রেশন রিলেশনশিপ থাকার জন্য অবশ্যই এফ এফ ভ্যালুটাকে বড় হইতে হবে। কোন ভ্যালুটাকে? এই যে I1 এর ভ্যালুটাকে বড় হইতে হবে। I1 এর ভ্যালু থেকে এফ এফ স্ট্যাটিস্টিক্সটা বড় হইতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে লং রান রিলেশনশিপ আছে। আর যদি না, যদি আমরা আর একটা অপশন দেখি, আর একটা অপশন হচ্ছে কি এফ স্ট্যাটিস্টিক্স যদি লোয়ার বাউন্ডের থেকে ছোট হয়, লোয়ার বাউন্ড থেকে ছোট হয়, তাহলে এটা নো কোইন্টিগ্রেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে যদি হচ্ছে ছোট হয়, এই ভ্যালুটার থেকে 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 ছোট হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে কোনো কোইন্টিগ্রেশন রিলেশনশিপটি নেই। আপনি দেখেন এখানে তাকান, এই যে আই জিরোতে দেখালে দেখবেন যে সবগুলা ভ্যালু কিন্তু হচ্ছে ছোট, এফ এফ স্ট্যাটিস্টিক্স এর থেকে ছোট। তো এখন হচ্ছে এই দুটার মাঝামাঝি, যদি এই দুটা ভ্যালুর মাঝামাঝি অবস্থায় যদি হচ্ছে এফ স্ট্যাটিস্টিক্স থাকে, এটা হচ্ছে ইনকনক্লুসিভ। সেটাকে আমরা ইনকনক্লুসিভ বলতেছি। তো এমন তো অবস্থায় আসলে আমরা বলতে পারবো না যে কোনো ধরনের আসলে রিলেশনশিপ আছে। আমরা বলতে পারবো না যে মানে নো নো কোইন্টিগ্রেশন রিলেশনশিপ, আবার হচ্ছে কোইন্টিগ্রেশন রিলেশন বা লং রান রিলেশনশিপ, আমরা আসলে এই কথাটা বলতে পারবো না। তো একইভাবে আমরা যদি টি দিকে তাকাই, টির ক্ষেত্রেও একইভাবে ডিসিশনটা নিতে হবে। টি স্ট্যাটিস্টিক্স যদি আমরা ডিসিশন নিই, সেক্ষেত্রে একইভাবে নেব। তা টি স্ট্যাটিস্টিক্স যদিও মুখ্য বিষয় নয়, আপনারা সেটা যখন দেখবেন তখন হচ্ছে কম্পেয়ার করতে পারেন। তো আমরা নেওয়ার একইভাবে নিতে হবে। যাই হোক, এখন এখন আমরা যেহেতু 10%-এ এখানে আমরা পাইলাম যে লং রান রিলেশনশিপ আছে, সেক্ষেত্রে আমরা এআরডিএল মডেলে যাব। এআরডিএল লং রান রিলেশনশিপে দেখবো। আচ্ছা, এআরডিএল লং রান যেহেতু আমরা এখানে কনক্লুশন পাইলাম, আচ্ছা এখানে নোট করে রাখি। তাহলে আমরা এতক্ষণ যে টেস্ট গুলো করলাম এগুলো এয়ারডিএল মডেলের প্রি টেস্ট আর কি, ধরে নেওয়া যায়, রাইট? পার্ট, এআরডিএল মডেলের পার্ট। জি। এখান থেকে প্রিটেস্ট, তো কোনো আপনি কোনো কিছু। আপনি হচ্ছে প্রিটেস্ট এগুলোকে বলতে পারেন, শুধু হচ্ছে ইউনিট রুট যে আমরা টেস্ট করলাম সেটাকে প্রিটেস্ট বলতে পারেন, কিন্তু হচ্ছে এটা হচ্ছে পার্ট। আমরা বাউন্ড টেস্ট বলতেছি, যেহেতু বাউন্ড টেস্ট আমাদের মডেলের নামই হচ্ছে এআরডিএল বাউন্ড টেস্ট, বাউন্ড এআরডিএল বাউন্ড টেস্ট। সো এখানে হচ্ছে এটা কিন্তু একটা পার্ট, এটা প্রিটেস্ট বলতে পারেন আপনি। ভাই, এইটুকু থেকে কি পেপারে কিছু প্রেজেন্ট করতে হয় এখান থেকে? জি জি জি, হ্যাঁ। আচ্ছা আমরা এখন, আচ্ছা ঠিক আছে, তাহলে পেপারে এতদূর পর্যন্ত দেখে আসি। আমরা কি কি দেখলাম এখানে? এখানে দেখলাম হচ্ছে ইউনিট রুট টেস্ট, ইউনিট রুট টেস্ট। আচ্ছা এই ব্যাপারটা দেখি। এই ব্যাপারটা হচ্ছে এআরডিএল অ্যাপ্রোচ। হ্যাঁ, এআরডিএল অ্যাপ্রোচ আমরা এখানে দেখবো যে মেথোডোলজিক্যাল পার্টটাতে তারা হচ্ছে কি করেছে। প্রথমে দেখেন যে হচ্ছে রেজাল্ট এন্ড ডিসকাশন। প্রথম কাজ হচ্ছে ইউনিট রুট টেস্ট করে, ইউনিট রুট টেস্ট, তারপরে হচ্ছে এখান থেকে ইউনিট রুট টেস্ট, ইউনিট রুটের পর সামারি স্ট্যাটিস্টিক্স তো থাকেই। এখানে এখানে বলছে, এখানে জোহানসন কোইন্টিগ্রেশন টেস্ট করেছে, এর পাশাপাশি হচ্ছে বাউন্ড টেস্ট করেছে। এখানে সে দুটোই দেখাইছে, যদিও দরকার হয় না, একটা করলে যথেষ্ট হয়, বাউন্ড টেস্ট করলেই হয়ে যায়। এবং এখানে এআরডিএল এবং ইসিএম
রেজাল্ট কিন্তু দেখাইছে। তো এখানে স্টেশনের রেজাল্ট এখানে দেখেন যে পিপি, তারপর হচ্ছে কেপিএস, এখানে সে আইপিএস কেন করছে জানি না, যাই হোক। তারপর হচ্ছে জনসন কোইন্টিগ্রেশন টেস্ট, তারপর হচ্ছে 4 এর এবি মানে অল্টারনেটিভ টেস্ট, বাউন্ড টেস্টের রেজাল্ট আমরা কি পাচ্ছিলাম, এফ। তাহলে কি এফ পাইলাম, এফ টেস্টের আমরা ভ্যালু পাইলাম এখানে, এখানে যে এফ টেস্টের ভ্যালু। এবং আপনারা দেখেন যে এটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। তাহলে কি ছিল কন্ডিশন ইন্টিগ্রেশন রিলেশনশিপের জন্য, যে এফ টেস্টকে বড় হইতে হবে ক্রিটিক্যাল ভ্যালু মানে এইটার থেকে, এই যে এই ভ্যালুটা আছে এটার থেকে বড় হইতে হবে। আপনি দেখেন এটার থেকে বড়, এটার থেকে বড় এবং এটার থেকে বড়, তো সবগুলোর থেকে বড়। এবং এই যে আমরা কে দেখতে পাচ্ছি, কে, এই যে কে কিন্তু আমরা এখানে পাইলাম, এই যে আমরা এখানে কে ইকুয়াল 4 দিছে না, এখানে আমরা কে এর ভ্যালু পাইলাম। এই যে এখানে দেখবেন যে কে, এই যে কে ভাইয়া 4, কে ওইখানে 4 সিগনিফিকেন্স লেভেল কিভাবে ধরলো? সিগনিফিকেন্ট লেভেলস এই এখানে দেওয়া আছে। ক্রিটিক্যাল ভ্যালু 0.1 থেকে 0.01। আচ্ছা, এখানে সম্ভবত হচ্ছে 0.1 না, আমি হয়তো 0.01 ভাবছিলাম। তো সেক্ষেত্রে এটা হবে প্রথমে ধরেন যে 10%, 10%, তারপর হচ্ছে চারটা যেহেতু আছে, চারটা আমরা হয়তো ভাগ করবো এইভাবে, 5%, তারপর হচ্ছে 2.5% মনে হয় আছে একটা। এআরডিএল মানে এআরডিএল মডেল যদি আপনি ইভিউতে করতে যান তাহলে কিন্তু এই চারটা অপশন আসে। তো সেখানে সেই সেন্স থেকে আসলে আমি বলতেছি চারটা। এখানে হচ্ছে একটা, এই যে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছেন চারটা ঘর, এই 1 2 3 4। তাহলে এটাকে যদি আপনি 10 ধরেন, এটাকে যদি 5 ধরেন, এটা যদি 2.5 ধরেন, এটা হচ্ছে 1। যেটা হচ্ছে 0.1 আছে, তাহলে একের নিচে তো আর নাই। অনেক ক্ষেত্রে আমি ভাবছিলাম যে 0.1, 0.1% হলে তো 0.01 হইতো। তাহলে এটা হচ্ছে ছিল আহ, এখানে যদিও এরা কয়টা রাখছে, 10, 5 এবং হচ্ছে 1, সবগুলো আসলে দেখানোর দরকার হয় না, আপনার সবগুলো দেখাইতে হবে না। আপনি যদি আপনার যেটা সিগনিফিকেন্ট হচ্ছে সেটা দেখাইলেও যথেষ্ট হয়। দেখানোটা আপনি সবগুলো দেখাইতে পারেন আপনার ইচ্ছা মতো, যেটা সিগনিফিকেন্ট সেটা দেখাইলেও এটা ম্যাটার করে না। তাহলে আমরা এতদূর পর্যন্ত কিন্তু দেখলাম, এতক্ষণ পর্যন্ত। এরপর কি হবে, যদি হচ্ছে কোইন্টিগ্রেশন থাকে তাহলে এক ধরনের রিলেশনশিপ, আর যদি কোইন্টিগ্রেশন না থাকে তাহলে এক ধরনের রিলেশনশিপ। তাহলে আমাদের কি করতে হবে, আমরা লং রান অথবা শর্ট রান ডিপেন্ড করতেছে হচ্ছে এফ টেস্টের উপর। তাহলে ঠিক আছে, আমরা সেটাই যাই। প্রথমে হচ্ছে লং রান এবং শর্ট রান রিলেশনশিপ স্টেপ 4 দেখবো আমরা। তো ইকুয়েশনটা দেখি। এখন ইকুয়েশন এভাবে লিখতে হয়, আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হচ্ছে ডিফারেন্স ফরম্যাটে লিখতে হবে। তারপর হচ্ছে এটা একটা অংশ এবং এখানে একটা অংশ, এখানে দুইটা অংশ আসলে দুই ধরনের রেজাল্ট দেয়। এই যে প্রথম অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লং রান, লং রান রেজাল্ট দিবে। আবার হচ্ছে এই যে সামেশনের যে অপশন গুলো, সেগুলো হচ্ছে এতদূর পর্যন্ত, সেগুলো হচ্ছে শর্ট রান ডাইনামিক্স বা শর্ট রান রিলেশনশিপ দেখায় আর কি। শর্ট রান, শর্ট শর্ট রান শর্ট রান রিলেশনশিপ আমরা এখান থেকে পাই। তো এগুলো তো আমরা জানি, এগুলো হচ্ছে কোফিশিয়েন্ট, অন্যান্য মডেলের মতো কোফিশিয়েন্ট। আবার হচ্ছে এই থিটা হচ্ছে শর্ট রানের কোফিশিয়েন্ট, থিটা হচ্ছে শর্ট রানের কোফিশিয়েন্ট। আর হচ্ছে এই যে আমরা কে এখানে দেখতে পাচ্ছি কে এল এম, এই কে ইকুয়াল হচ্ছে আমরা ল্যাগ, আমরা যে এখানে ল্যাগ দেখতেছিলাম না, যে আমাদের তিনটা চারটা করে ল্যাগ চলে আসছে। ধরুন যেটা ল্যাগ 1, এটা ল্যাগ হচ্ছে 2, এটা ল্যাগ আবার হচ্ছে 1 অথবা 0, বা যেভাবে এইভাবে ল্যাগ গুলো আসে সেটা এটা দ্বারা আমরা বুঝেছি। আর ডেল্টা, ডেল্টা হচ্ছে সাইন। আমরা জানি হচ্ছে শর্ট ফর্মের সামনে হচ্ছে সিন্স, মানে এই ডেল্টা অপশনটা চলে আসে, মানে ডিফারেন্স যেটা আর কি, আমরা তো ডিফারেন্সিং করি আর কি, ডিফারেন্সিং এর আর কি শর্ট ফর্ম। আর এইটা তো আমরা জানি হচ্ছে এটা ইরোডন। তো এটা হচ্ছে বিষয় ইকুয়েশনের। আবার হচ্ছে লং রান রিলেশনশিপ, আমরা কখনো লং রান করবো যখন ইন্টিগ্রেশন এক্সিস্ট থাকবে। ইন্টিগ্রেশন এক্সিস্ট সেটা কিসের মাধ্যমে বুঝবো, এফ টেস্ট, সরি এফ টেস্ট হবে বড়, এফ টেস্ট বড় হবে ক্রিটিক্যাল ভ্যালুর থেকে, তাহলে আমরা এটা অ্যাকসেপ্টেড। তো লং রান যদি হয় তাহলে আমরা এরর কারেকশনের মাধ্যমে লং রান রিলেশনশিপ দেখবো। আচ্ছা, এখানে ভুল লেখা আসছে। তো এখন হচ্ছে আমরা কিভাবে কি করব, লং রান রিলেশনশিপটা কিভাবে দেখবো। আগে যে আমরা যে বিষয়গুলো এখানে লেখালেখি করলাম সেই বিষয়গুলোই আসবে শুধু। এই যে বাউন্ড টেস্টের শুধু এই বি বি টেস্টটা কেটে দিলে তারপর আমাদের যে রেজাল্টটা পাবো আমরা, সেটা হচ্ছে লং রান রিলেশনশিপের রেজাল্ট। ওকে, তাহলে এখানে কি আছে, লং রান যদি আমরা পাইতে যাই তাহলে কি করতে হবে, ইসিটা দিতে হবে। আর হচ্ছে আমরা তো জানি হচ্ছে ল্যাগ আমাদের কত, তো সেটা আমরা দিব। এই যে সেম ইকুয়েশনটা আসবে, ইকুয়েশনটা এসে শুধু হচ্ছে আমাদের এই বি টেস্টটা কাটা গেল, শুধু এরর কারেকশন টার্মের মাধ্যমে আমরা লং রান রিলেশনশিপটা দেখি। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে দেখবেন যে দুই ধরনের রিলেশনশিপ আছে। একটা হচ্ছে লং রান, এল আর হচ্ছে লং রান, এস হচ্ছে শর্ট রান। আমরা লং রান শর্ট রান রিলেশনশিপ পাই। তো আমাদের কোইন্টিগ্রেশন রিলেশনশিপ থাকলে আমরা শুধুমাত্র লং রান দেখবো। লং রান এখানে দেখেন যে এখানে কিন্তু একটা ভালো রিলেশনশিপ আমরা পাইছি। এটিএম এর সাথে আমরা পজিটিভ রিলেশনশিপ এবং সিগনিফিকেন্ট রিলেশনশিপ পাচ্ছি। আইএনএফ এর সাথে পজিটিভ এন্ড সিগনিফিকেন্ট, তারপর হচ্ছে এফডি এর সাথেও পজিটিভ এন্ড সিগনিফিকেন্ট, ট্রেড এর সাথে হচ্ছে নেগেটিভ সিগনিফিকেন্ট। তো এখানে আমরা
একটা ভালো রেজাল্ট পাইলাম, জাস্ট আমরা রিপোর্ট করবো কিভাবে? রিপোর্ট করার সময় আমরা শুধু এতটুকুই করবো, যদি আমরা হচ্ছে লং রান রিলেশনশিপ দেখাই। তো এখানে দেখেন রিসার্চ পেপার গুলোতে, রিসার্চ পেপার, আচ্ছা ওরা হচ্ছে বহুত লং লং রান শর্ট রান একই সাথে দেখাচ্ছে। আমরা সেম কাজটাও করতে পারি। যাই হোক, আমরা যদি যদি চাই যে শুধু এতটুকু দেখাবো, সেটাও পসিবল। আবার হচ্ছে পুরোটা যদি দেখায় সেটাও যাবে। এখানে বলছে শর্ট রান, লং রান এবং অ্যাডজাস্টেড টার্ম আর কি। এখন আমরা কিন্তু হচ্ছে লং রান শর্ট রান কথা বলার সময় কিন্তু বারবারই বলতেছিলাম যে লং রান এবং শর্ট রান রিলেশনশিপের দুই ধরনের রিলেশনশিপ আছে। তার মধ্যে হচ্ছে আরেকটা পিরিয়ড হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড। সেই পিরিয়ডের আসলে কোন কেমন ইফেক্ট আছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই এই এর মাধ্যমে, স্টাডার মাধ্যমে। সেটা হচ্ছে, যদি জি, হাইপোথেসিসে যদি আমরা অনুমান করে নিই যে লং রান রিলেশনশিপ আছে, তো সেই ক্ষেত্রে অনুমান শর্ট করা রান যায় দেখানোর কোনো ইয়ে আছে কিনা? না, অনুমান করা যাবে না। আমার যদি হচ্ছে লং রান রিলেশনশিপ এক্সিস্ট থাকে এখানে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই লং রান রিলেশনশিপ দেখাইতে হবে। আমি যদি চাই সেক্ষেত্রে আমি শর্ট রান দেখাইতে পারবো। আমি চাইলে পরে দিতে আমার হচ্ছে দুটাই দিতে হবে, কিন্তু আমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স আসছে হচ্ছে ছোট ক্রিটিক্যাল ভ্যালু থেকে। ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ভ্যালু কোনটা? ওয়ানের থেকে বড়। আবার হচ্ছে এটা থেকে যদি ছোট হয়, জিরো থেকে, মানে হচ্ছে যেটা বা মানে লোয়ার বাউন্ড থেকে ছোট হয়, তখন কিন্তু এটা নো কো ইন্টিগ্রেশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আমরা শুধু তখন এআরডিএল ব্যবহার করবো, শুধু এআরডিএল মডেল ব্যবহার করবো। তখন কিন্তু আমরা কিন্তু এখন এআরডিএল এরর কারেকশন টার্মের মাধ্যমে দেখতেছি। এখানে কনফিউজ হয়ে যাওয়ার একটা বিষয় আছে। এআরডিএল এরর কারেকশন টার্ম, আর একটা হচ্ছে শুধু এআরডিএল। তো এইটার মাধ্যমে আমরা যেটা নিচে দেখতে পাচ্ছি, এই অংশটুকুর মাধ্যমে আমরা শর্ট রান রিলেশনশিপ দেখতে পাই। ঠিক আছে, আমরা যদি এটা রান করি এবার, তাহলে দেখি কি আসে। তাহলে বাকি সবকিছুই থাকবে, শুধু এখানে এটা এতদূর পর্যন্ত থাকবে। আমরা যদি দেখি তাহলে এখানে শুধু শর্ট রান রিলেশনশিপ আসছে, দেখেন। L1 L2, এটা হচ্ছে ডিফারেন্সের রেজাল্ট, মানে হচ্ছে ল্যাগ ডিফারেন্সের। আমরা আমরা হচ্ছে এখানে ডেল চিহ্ন ব্যবহার করে যদি করি, তারপর হবে জিডিপির সামনে আপনারা যদি কেউ ইভিউস ব্যবহার করে থাকবেন, সেখানে দেখবেন যে ওদের ওখানে হয়তো ডেল আসে, ডেল সাইন বা ল্যাগ। ল্যাগটা হচ্ছে চেঞ্জ, ল্যাগ 1। আমরা আবার হচ্ছে আমরা এখানে আমরা কি পাইছিলাম, ল্যাগের এই যে অর্ডারটা, এটা দেখবেন যে এইভাবেই আসছে। আমরা শর্ট রানের ক্ষেত্রে এই যে ল্যাগ 2 কোথায় ছিল, 3 নম্বর ভেরিয়েবলটাতে ল্যাগ 2, এই যে এখানে দেখেন 3 নম্বর, ল্যাগ 1 ল্যাগ 2, এখানে দুটো স্ট্যাটিস্টিক্স আছে। এখান থেকে আমরা শর্ট রান রিলেশনশিপটা আসলে পাচ্ছি, শর্ট রান। আর আমরা যখন লং রান দেখতেছি, তখন হচ্ছে বোথ লং রান এবং শর্ট রান এবং অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডের তিনটা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে লং রান শর্ট রান বিষয়গুলো চলে গেল, এই এতটুকুর মধ্যে আসলে কোনো কনফিউশন আছে কিনা আপনাদের? না, এখন এখন কনফিউশন থাকাটা এই জায়গায় একটু স্বাভাবিক ব্যাপার। একটু জানাবেন অনুগ্রহ করে যদি কনফিউশন থাকে, তাহলে আমরা আলোচনা করে সামনের দিকে আগাবো আর কি। এখন অনেক মোটামুটি আরো কিছু কথা বলার আছে এআরডিএল নিয়ে। আচ্ছা, কনফিউশন না থাকলে তাহলে ওকে। তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এখন আমরা তো এখানে হয় লং রান এবং শর্ট রান রিলেশনশিপ পাইলাম। আমরা যদি এই পিডিএফটা থেকেও দেখি, এখানে আমরা হচ্ছে একটা রেজাল্ট পাইলাম। এরপর হচ্ছে কি কাজ করতে হবে? ডায়াগনস্টিক টেস্ট করতে হবে। ডায়াগনস্টিক টেস্ট, আচ্ছা এই রিসার্চ পেপারটা থেকে আমরা যদি দেখি, এই রিসার্চ পেপারে কিন্তু হচ্ছে অনেকগুলো ভেরিয়েবল নিয়েছে তারা, হচ্ছে অনেক কটা ভেরিয়েবলের উপর টেস্ট করেছে তারা। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করে করে অনেক কটা মডেল তাদের হয়েছে। এখানে দেখবেন যে হচ্ছে লং রান, শর্ট রান এবং হচ্ছে তাদের হচ্ছে ফার্স্ট, মানে শর্ট রানের রেজাল্ট একসাথে সাথে দেখাইছে। আপনারা তাই করতে পারেন। আহ, এখানে তারপর হচ্ছে কি করেছে, আর স্কোয়ারের রেজাল্ট, বাউন্ড টেস্টের রেজাল্ট, আবার হচ্ছে কে কে আমাদের কত ছিল, 4 ছিল না 5 ছিল সেটা। আমরা তো এখান থেকে কে তো পাই, এই যে এখানে দেখবেন পাশে হচ্ছে কে থাকে। এই যে কে কে ভ্যালু হচ্ছে 5 অর 4 থাকে, সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে। না রিপোর্ট করলেও সমস্যা নেই। এবং এই যে আমরা যেটা কথা বলতেছিলাম, এখানে এখানে হয়তো ক্লিয়ারলি আসলে বোঝা যাচ্ছে সিগনিফিকেন্ট লেভেলের বিষয়টা। আপনারা এখানে দেখেন 10%, 5%, তারপর হচ্ছে 2.5%, তারপরে 1%। এটা হচ্ছে চারটা। এই কারণে এই এই জন্য হচ্ছে এখানে চারটা চলে আসছে। এটা হচ্ছে 10%, 5%, 2.5% এবং হচ্ছে 1%। এরপর আর কি আছে? এরপর ডায়াগনস্টিক টেস্টের রেজাল্ট তারা একই টেবিলে দিয়ে দিয়েছে, যদিও হিজিবিজি হয়ে গেছে। ডায়াগনস্টিক টেস্টের মধ্যে হচ্ছে গডফ্রে এলএম সিরিয়াল কোরিলেশন টেস্ট, তারপর হচ্ছে মেটারাস গ্যাস্ট্রিসের জন্য হচ্ছে ব্রুসবেগান টেস্ট, তারপর একটা স্কেল এলএম টেস্ট হয়তো করছে, আরো আরো কিছু কিছু টেস্ট করছে হেটারোস গ্যাস্ট্রিসিটির জন্য। আমরা জানি, আমরা আমাদের হচ্ছে যে টেস্টগুলো আমরা জানি সেগুলো টেস্ট করবো সিরিয়াল কোরিলেশনের জন্য, অটো কোরিলেশনের জন্য। আমরা সেই ধরনের টেস্ট করবো। হেটারোস্কেডাস্টিসিটির জন্য যে ধরনের টেস্ট আছে সেগুলো করবো। যেহেতু এটা ইন্ডিজেনিটি হ্যান্ডেল করে, তাহলে ইন্ডিজেনিটি তো আর আসলে টেস্ট করার কোনো দরকার হয় না এটা। তারপর হচ্ছে নর্মালিটি টেস্ট যদি দরকার হয় করবো। এবং আমরা তো জানি হচ্ছে রিসেট টেস্ট, কিন্তু আমরা প্রথমেই যে আমাদের
ইন্টারমিডিয়েট ইকোনোমেট্রিক্স এর কিন্তু আমরা শিখে আসছি যে কিভাবে রিসেট টেস্ট আসলে করতে হয়। আর হচ্ছে যারা জানে না সেক্ষেত্রে এই টেস্টটা হচ্ছে ওমিটেড ভেরিয়েবল চেক করার জন্য টেস্টটা করা হয়। আমরা রিগ্রেশন প্রথমে রান করে নিতে হবে। সেটা হচ্ছে রিগ্রেশন কিরকম, আমরা জেনারেল রিগ্রেশন রান করবো। জেনারেল রিগ্রেশন, জেনারেল রিগ্রেশন হচ্ছে ফেক সিম্পল লিনিয়ার রিগ্রেশন যেটা, সেটা রান করবো। এরপর হচ্ছে স্টেট, স্টেট, স্টেট ওভি, ওমিটেড ভেরিয়েবল অফ টেস্ট, ওভি টেস্ট, টেস্ট ও তো এটা Yes. তো এইভাবে আমরা দেখতে পাবো যে মডেল হ্যাজ নো ওমিটেড ভেরিয়েবল। আমাদের হচ্ছে কি হতে হবে, অবশ্যই এটা ইনসিগনিফিকেন্ট হতে হবে। তো সেক্ষেত্রে ইনসিগনিফিকেন্ট হলে আহ, আমরা বলতে পারবো যে ওমিটেড ভেরিয়েবল বায়াস নাই। যদিও এটা মানে আসলে সিরিয়াস টেস্ট না, তো আমরা সবসময় চেষ্টা করবো যে এই তিনটা টেস্ট বা এই দুটো টেস্ট আসলে চেক করার জন্য। তো এগুলো আসলে বেশি বেশি এগুলো দেওয়ার দরকার হয় না। এখানে আপনারা যে রেজাল্ট গুলো দেখবেন এখানে কিন্তু হচ্ছে তারা হেটারোস্কেডিস্টিসিটি এবং অটো কোরিলেশনের মধ্যেই সীমাবদ্ধ আছে। তো এর বেশি আর আসলে দেওয়ারও দরকার নেই, দিলেই ঝামেলা, বেশি টেস্ট দিলে বেশি ঝামেলা। তো এরপর হচ্ছে আমাদের আসে স্টেবিলিটি টেস্ট। স্টেবিলিটি টেস্ট এখন কি, স্টেবিলিটি টেস্টের মাধ্যমে আমরা কি বুঝি যে হচ্ছে এই মডেলের যে কোফিশিয়েন্ট আছে সেই কোফিশিয়েন্টটা মানে আমাদের যে লং রান রিলেশনশিপটা আছে, আমরা যে যে রিলেশনশিপটা দেখতে পাচ্ছি মানে বুঝতেছি সেটা আসলে স্টেবল কিনা, মানে ওভার দ্য পিরিয়ড। যদি হচ্ছে আমরা এই এই ধরনের আমরা একটা গ্রাফ পাবো, সেখানে আমরা এইটা হচ্ছে বাউন্ডারি, এটা হচ্ছে একটা বাউন্ডারি, এই বাউন্ডারির মাধ্যমে যদি আমাদের রেজাল্ট গুলো থাকে, আমাদের আহ, রেখাগুলো থাকে, তাহলে আমরা ধরে নিব যে হচ্ছে এই আমাদের রেজাল্টটা স্টেবল আছে। আর যদি এটা ক্রস করে যায়, এদিকে চলে যায়, তাহলে এখানে এই অংশটাকে আমরা বলবো যে হচ্ছে ইনস্টেবল হয়ে গেছে বা স্ট্রাকচারাল ব্রেক হয়ে গেছে এই জায়গায়। স্ট্রাকচারাল ব্রেক হলে আসলে আমরা তখন আহ, যত সালে গিয়ে হচ্ছে স্ট্রাকচারাল ব্রেক হয়েছে সেই সময় সেটার আসলে ডামি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। যে আমরা কিন্তু ডামি যেমন ক্রিয়েট করেছি ডামি, সেই ডামি ভেরিয়েবল ক্রিয়েট করে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে মানে এখানে যেটা হচ্ছে আমরা এদিকে দেখলাম না, এরকম ট্রেডের পর একটা একটা ডামি ভেরিয়েবল আসবে, ডামি ভেরিয়েবল সহ কিন্তু আমাদের আবার হচ্ছে শুরু থেকে কাজটা করতে হবে। শুরু থেকে বলতে ওই যে বাউন্ড টেস্টের রেজাল্ট থেকে বাকিগুলো কাজ করতে হবে। যাই হোক, আমরা নর্মালি হচ্ছে যদি আমাদের এটা হচ্ছে স্ট্রাকচার ব্রেকে গেলে ঝামেলা, বা অনেকে আসলে দেখায়, আপনারা যদি দেখাইতে চান সেক্ষেত্রে দেখাইতে পারেন, কিন্তু আমি হচ্ছে মনে করি যে আসলে বেশি কমপ্লিকেটেড আসলে করার দরকার নেই। তো সেক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ করে দিয়ে এই বিষয়টা অমিট করা যেতে পারে। আর যদিও আমাদের স্ট্রাকচারাল ব্রেকের চ্যাপ্টার বিষয়টা আমাদের স্টাডিতে নাই বা হচ্ছে চ্যাপ্টারে নাই, সেক্ষেত্রে আসলে আমরা ওইটাতে খুব একটা বেশি ফোকাসও দিচ্ছি না। তো এখন হচ্ছে স্টেবিলিটি টেস্টের ক্ষেত্রে আমরা চেক করবো যে আসলে এই মডেলটা স্টেবল কিনা। তবে বেশিরভাগ ক্ষেত্রে আসলে স্টেবলই দেখায়। আপনারা দেখবেন যে আমাদের যে ডেটা গুলো আছে সেগুলো স্টেবল দেখায়। আমরা যদি বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করতে যাই, যেমন হচ্ছে স্টক মার্কেট ডাটা নিয়ে কাজ করতে যাই, তখন কিন্তু হচ্ছে স্ট্রাকচারাল ব্রেক হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ স্টক মার্কেটের ডাটার আসলে ভেরিয়েবিলিটি বেশি। তো সেখানে স্বাভাবিক হওয়াটা। তো এখানে আবার হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ব্রেক হলে আমরা আরেকটা খুব মানে কাজ করতে পারি। সেক্ষেত্রে দুইটা হচ্ছে মডেল রান করতে পারি এইভাবে, যে স্ট্রাকচারাল ব্রেক যে সালে হয়েছে সেই সালের আগে এক ধরনের টেস্ট, আগে একটা এআরডিএল টেস্ট এরকম, আবার হচ্ছে স্ট্রাকচারাল ব্রেক যে পরে যেটা হয়েছে সেটার একটা এআরডিএল টেস্ট, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। এইভাবে একটা আমরা টেস্ট করতে পারি যে মডেল ওয়ান হচ্ছে আমার কথার কথা হচ্ছে আমাদের ডেটা হচ্ছে কত 2005 থেকে 2023 পর্যন্ত, 23 পর্যন্ত। Sorry. কিন্তু দেখা গেল যে 10 সালে হচ্ছে একটা স্ট্রাকচারাল ব্রেক হয়ে গেছে, এই যে ডাটা বাইরে চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, 2005 থেকে 2010 একটা আছে টেস্ট, কথার কথা 2005 থেকে 2010 একটা আছে মডেল, আবার হচ্ছে 2010 থেকে 11 থেকে বাকি যে রেস্ট অফ ডাটা হচ্ছে আমরা আরেকটা টেস্ট, এআরডিএল টেস্ট। তাহলে স্ট্রাকচারাল যে ব্রেকের বিষয়টা সেটা ওকে ডান। তাহলে আর কিছু করার নেই। বা ডামি ব্যবহার যে আমরা বলছিলাম, ডামি ডামি ইনক্লুড করে করা যায়, এভাবে অনেক ওয়ে আছে আসলে সলভ করার। তো ঠিক আছে, আমরা এখন দেখি যে মানে স্টেবিলিটি টেস্টটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো সেটার জন্য আমাদের একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। সেটা হচ্ছে এসএসসি থেকে কুসুম, কুসুম 9 নামের একটা কমান্ড আছে, সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। কুসুম হচ্ছে কিউমুলেটিভ সাম স্কয়ার টেস্ট অন দা রিকার্সিভ রেসিজুয়াল, রেসিজুয়ালের উপর একটা টেস্ট আর স্টেবিলিটি টেস্টটা করা হয়। তো ঠিক আছে, আমরা দেখি। প্রথমেই আমরা কুসুম ইনস্টল করে নিব। কুসুম, কুসুম 9, সরি, এসএসসি ইনস্টল।
এরপর হচ্ছে আমরা ভেরিয়েবল গুলো দিয়ে দেবো, কুসুম দিব, এরপর হচ্ছে ভেরিয়েবল গুলো সিরিয়ালি দিয়ে দিলাম। আমরা যদি রান করি তাহলে আমরা আমাদের গ্রাফ গুলো দেখতে পাবো। একটু সময় লাগবে গ্রাফ জেনারেট হতে। ওকে, তাহলে আমরা এখানে দুটো গ্রাফ পেলাম, গ্রাফ ওয়ান, গ্রাফ টু। এখানে দেখেন যে কুসুম ওয়ানে কিন্তু স্ট্রাকচারাল একটু ব্রেক হয়ে গেছে আমাদের এই ডাটার মধ্যে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই অংশটুকুকে দুই ভাগে ভাগ করে অ্যানালাইসিস করতে পারি, অথবা হচ্ছে আমরা চাই, আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা ডামি ব্যবহার করেও কিন্তু করতে পারি। যে যে সালগুলো হচ্ছে ডামি কিভাবে ব্যবহার করবো, স্ট্রাকচারাল ব্রেক আছে, মানে যে যে ইয়ারে, যেমন হচ্ছে 2020 সালের কথা কথা হচ্ছে স্ট্রাকচারাল ব্রেক আছে, তাহলে 2020 যেখানে আছে সেখানে আমরা ওয়ান দেবো, বাকিগুলো হচ্ছে জিরো। যেখানে যেখানে আছে সেখানে আছে ওয়ান দেবো, বাকিগুলো জিরো দিয়ে আমরা সেই ডামিটা আসলে অ্যাড করে দিব নতুন ভেরিয়েবলের ক্ষেত্রে। ভেরিয়েবলটা যেটা হবে সেটা অ্যাড করে দিলে হচ্ছে স্ট্রাকচার ব্রেকের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আবার হচ্ছে আমরা যখন স্কোয়ার করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মাঝেই আছে। তো তারপর আমরা এখানে বলতে পারি যে আমাদের যে মডেলটা সেটা কিন্তু স্টেবল আছে, স্কোয়ার ভ্যালুতে কিন্তু সেটা কিন্তু স্টেবল স্টেবল পজিশনে আছে। তো এটা হচ্ছে স্টেবিলিটি টেস্ট। আপনারা দেখেন যে এই মডেলগুলোতে স্টেবিলিটি টেস্ট আছে। স্টেবিলিটি টেস্ট, এখানে স্টেবিলিটি টেস্ট আমরা দেখতে পাচ্ছি যে এই দেখেন যে লাইনের মধ্যেই কিন্তু চলে আসছে, লাইনের মধ্যেই কিন্তু আছে এগুলো। এই ছিল মোটামুটি ভাবে এআরডিএল এর বিষয়। আর একটা পার্ট হচ্ছে আমাদের গ্রানজার কজালিটি টেস্ট। গ্রানজার কজালিটি টেস্টের মাধ্যমে আমরা জাস্ট ডিটেকশন দেখি যে আসলে দুটো ভেরিয়েবলের মধ্যে আসলে রিলেশনশিপ আছে কিনা। জাস্ট এটা শুধু এটাই বলে দেয়, এটা কোনো হচ্ছে আহ, অন্যান্য যে মডেলগুলো আছে বা আমরা হচ্ছে ডিরেকশন পাই না আর কি, যে পজিটিভ রিলেশন নাকি নেগেটিভ রিলেশন, এই ধরনের রিলেশনশিপ পাই না। আমরা শুধু শুধু ডিরেকশন পাই, মানে হচ্ছে যে এই যে এফডিআই এর সাথে হচ্ছে জিডিপির রিলেশনশিপ আছে কিনা, জিডিপি রিলেশনশিপ আছে কিনা, আবার হচ্ছে জিডিপির সাথে এফডিআই রিলেশনশিপ আছে কিনা। তো এই ডিরেকশনটা শুধু পাই আমরা। যদি দুইটার সাথে দুটো রিলেশনশিপ থাকে তাহলে আমরা হচ্ছে বাই ডিরেকশনাল বলি। আর যদি একপক্ষিক রিলেশনশিপ থাকে, মানে হচ্ছে এটার রিলেশনশিপ, এটার ইফেক্ট শুধু এটার উপর আছে, তাহলে তখন আমরা ওটাকে বলি যে শুধু ইউনিডিরেকশনাল রিলেশন, ইউনিডিরেক্ট রিলেশনশিপ। তো এটাই দেখি আমরা এখান থেকে কিভাবে আমরা ট্রান্সফার কজালিটি টেস্টের রেজাল্ট পাবো। সেক্ষেত্রে আমাদের ল্যাগ তো আমরা আগে থেকেই জানি, ম্যাক্সিমাম ল্যাগ টু। আমাদের হচ্ছে এখন ভার মডেল রান করে নিতে হবে। ভার মডেল আমাদের ভেরিয়েবল গুলো থেকে, তাহলে দেখি এখান থেকে ভার রান করে নেব। ভার 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 মডেলের মধ্যে আমাদের এখানে বলে দিতে হবে ম্যাক্সিমাম ল্যাগ কত। ম্যাক্স আমাদের এখানে ল্যাগ লিখে দিতে হবে এভাবে, ম্যাক্স, আচ্ছা ম্যাক্স ল্যাগ না কত দেখলাম, আচ্ছা শুধু ল্যাগস, ল্যাগস ল্যাগস মেনশন করে দিতে হবে। এবং আমাদের দিতে হবে টু। আমরা যদি ল্যাগ টু দিয়ে দিই তো এখানে দেখবো যে সবগুলোর জন্য টু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে ভার গ্রাঞ্জার দিয়ে দিলে আমাদের গ্রাঞ্জার পজিটিভ টেস্ট, গ্রাঞ্জার, যদি ভার গ্রাঞ্জার দিই তাহলে গ্রাঞ্জার পজিটিভ টেস্টের রেজাল্ট আমরা পাবো। তাহলে আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এদিকে জিডিপি, আবার এই পাশে হচ্ছে আবার হচ্ছে ভেরিয়েবল গুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখে নিব জিডিপি এটিএম এর উপর কোনো রিলেশনশিপ রাখে কিনা। তাহলে এখানে এটা হচ্ছে কাই স্কয়ার ভ্যালু এবং হচ্ছে এটা পি ভ্যালু, পি ভ্যালু থেকে আমরা ডিসিশন নিব। তাহলে এখানে ইনসিগনিফিকেন্ট, মানে হচ্ছে কোনো রিলেশনশিপ নাই। তাহলে আবার দেখবো হচ্ছে জিডিপি থেকে ইনফ্লেশনের সাথে কোনো রিলেশনশিপ আছে কিনা। এখানে 10% লেভেলে আছে সিগনিফিকেন্ট, তাহলে জিডিপি ইনফ্লেশনের উপর প্রভাব ফেলে। তারপর হচ্ছে জিডিপি এফডি এর উপর প্রভাব ফেলে, ফেলে কি ফেলে না, ইনসিগনিফিকেন্ট, মানে হচ্ছে কোনো রিলেশনশিপ নেই। আবার এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা চেক করে দেখবো। এবার হচ্ছে জিডিপি গেল, এবার হচ্ছে এটিএম এর পালা আসলো। এটিএম আবার সবার উপর একবার করে দেখবো, সবার উপরে একবার দেখবো যে রিলেশনশিপ আছে কিনা, শুধু ভ্যালু থেকে ডিসিশন নিবো। আবার আমরা ইনফ্লেশন দেখবো, ইনফ্লেশন জিডিপির উপর, ইনফ্লেশন হচ্ছে এটিএম এর উপর, এরপর হচ্ছে এফডিআই এর উপর, এফডিআই বাকিগুলোর উপর। এভাবে আমরা প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে দেখবো, রিলেশনশিপ দেখবো। এটা হচ্ছে গ্রাঞ্জার কজালিটি টেস্ট এবং রেজাল্টের ইন্টারপ্রিটেশন। আমি যেগুলো কথা বললাম এইভাবে আসলে করতে হয়। আর আপনার হচ্ছে যে রিসার্চ পেপার গুলা মানে দেখানো হচ্ছে, অথবা হচ্ছে আপনারা নিজেরাই সার্চ করে এআরডিএল অ্যাপ্লাই যেখানে করেছে সেগুলোর রেজাল্ট পার্ট গুলো যদি একবার রিডিং করে নেন তাহলে কিভাবে কি লিখতে হয় আপনারা সব বুঝে যাবেন। তো এই ছিল আজকে এআরডিএল এবং হচ্ছে গ্রাঞ্জার কজালিটির বিষয়। তো আপনাদের কি কোনো ধরনের কোশ্চেন আছে এই আজকের বিষয়ের উপর?